আজ আমরা এমন এক মেয়ের গল্প জানব যে কিনা নিজেই নিজের স্বামীর জন্য দ্বিতীয় স্ত্রী নিয়ে আসে। যেখানে মেয়েরা স্বামীর পাশে অন্য মেয়েকে সহ্যই করতে পারে না, সেখানে এই মেয়েটি কেন তার স্বামীর জন্য বউ খুঁজে আনলো। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে নতুন বউ তারই স্বামীর সৎ ভাইয়ের প্রেমে পড়ে যায়। আর তাদের এই অদ্ভুত ভালোবাসার পরিণতি এতটাই বেদনাদায়ক হতে চলেছে যে আপনারও হৃদয়ে কাঁদবে। তো চলুন আর স্পয়লার না দিয়ে সরাসরি গল্পে চলে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমাদের সাত্যাকে দেখানো হয়। দুরারোগ্য এক ব্যাধিতে আক্রান্ত হয়ে সাত্যা ডাক্তারের শরণাপন্ন হয় এবং তাকে জিজ্ঞেস করে তার কাছে আর কতদিন সময় আছে। উত্তরে ডাক্তার বলে 1 বছর, হয়তোবা 2 বছর। ডাক্তারের মতে সাত্যার এত তাড়াতাড়ি হার মেনে নেওয়া উচিত নয়। সে তাকে সান্ত্বনা দিয়ে বলে সব কিছু তাদের হাতে থাকে না। তখন সাত্যা তাকে বলে তার কাছে বেশি সময় নেই, তার হাতে সব কিছু না থাকলেও যেগুলো সে করতে পারবে তাকে তা করতেই হবে। তাকে তার স্বামীর জন্য কিছু করে যেতেই হবে, আর না হলে সে মরে গিয়েও শান্তি পাবে না। পরের দৃশ্য, আমাদের প্রাণবন্ত স্বাধীন চেতা রূপকে দেখানো হয়। সে তার জীবনকে স্বাধীনভাবে উপভোগ করতে চায়। বাইরে থেকে ঘোরাফেরা করে সে তার বোনদের সাথে বাড়ি ফিরে দেখে সাত্যা তার বাবার সাথে কথা বলছে। সাত্যাকে দেখেই রূপ রেগে যায়। সে সাত্যাকে বলে সে জানতো না সাত্যার বাবা তাদেরকে উপকার করেছিল বলে সাত্যা সে উপকারের শোধ নিতে আসবে, তা সে ভাবতেও পারেনি। সাত্যা বলে সে তার থেকে একটা সাহায্য নিতে এসেছে। সাত্যা রূপকে তার জীবন থেকে 1 বছর সময় দিতে বলে, কিন্তু রূপ তার কথায় রাজি না হয়ে তাকে চলে যেতে বলে। সাত্যার কথায় রাজি না হওয়াতে রূপের বাবা তাকে রাজি করাতে যায়। তার বাবার মতে সাত্যা খুব ভালো একজন মেয়ে, আর রূপকে শুধুমাত্র 1 বছর তার বাড়িতে থাকতে হবে। যার কথা শুনে রূপ বলে সে একজন বাবা হয়ে কিভাবে তার মেয়েকে কিছু অজানা লোকের বাড়িতে পাঠিয়ে দিতে চাইছে। তখন তার বাবা তাকে বলে সে যদি সাত্যার বাড়িতে যায় তাহলে সাত্যা তার বোনেদের খরচ বহন করবে, আর তার দায়িত্ব একজন বড় বোন হয়ে তার বোনেদের সুখে রাখা। অর্থাৎ তার বাবা তাকে কিছুটা ইমোশনাল ব্ল্যাকমেল করছিল। রূপ কিছুক্ষণ তার বোনেদের সুনিশ্চিত ভবিষ্যৎ চিন্তা করার পর তার বাবার কথায় রাজি হয়ে যায়। এরপর সে সাত্যার সাথে কথা বলতে যায়। সে সাত্যাকে বলে সে তার সাথে যাবে, কিন্তু একটা শর্তে। আর সত্যটি হলো সাত্যার স্বামীকে তাকে বিয়ে করতে হবে। কারণ 1 বছর পর যদি সাত্যা মারা যায় আর কোনো কারণে যদি সাত্যার স্বামী তাকে বিয়ে না করে, তাহলে সে কোথায় যাবে আর কী বা করবে? সমাজের কেউ তাকে মেনে নিবে না। তাই সে বিয়ে করে বউ হয়েই তাদের বাড়ি যেতে চায়, যার শর্তে সাত্যা রাজি হয়ে যায়। পরের দৃশ্য, আমরা সাত্যার স্বামী দেব এবং রূপের বিয়ে দেখি। বিয়ে হওয়ার পর রূপ সাত্যাদের বাড়িতে আসে। রাতের বেলা দেব রূপের কাছে আসে। সে রূপকে বলে সে জানে না সাত্যা তাকে এই বিয়ের জন্য কিভাবে রাজি করিয়েছে, কিন্তু সে যে এই বিয়ে করেছে এতেই এই সম্পর্ক শেষ। দেব সাত্যাকে খুব ভালোবাসে, তাই সাত্যার জায়গা আর কেউ নিতে পারবে না। তাদের বিয়ে হলেও তাদের সম্পর্কে সম্মান থাকবে, কিন্তু কোনো ভালোবাসা নয়। রূপ তার উপর আশা যত কম রাখবে সে ততই কষ্ট কম পাবে। এই কথা বলে দেব সেখান থেকে চলে যায়। এরপর আমাদের 10 বছর পর, অর্থাৎ 1955 সালের দৃশ্য দেখানো হয়, যেখানে রূপ একজন সাংবাদিককে ইন্টারভিউ দিচ্ছিল। রূপ বলে তার বিয়ে হওয়ার অনেকদিন পরও সে তার স্বামীর চেহারা দেখেনি। সে জানতো না তার স্বামী কেমন দেখতে। তাছাড়া তার রাগের মাথায় নেওয়া একটি সিদ্ধান্তের জন্য তাদের 4টি জীবন নষ্ট হয়ে যায়। এরপর আমাদের আবার অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে আমাদের গল্পের প্রধান চরিত্র জাফরকে দেখানো হয়। জাফরের কাছে আব্দুল নামের একজন দেখা করতে আসে। আব্দুল জাফরকে দেশভাগের খবর পড়ে শোনায়। সে আরও বলে খুব শীঘ্রই তাদের পিঠে নয় পেটেও লাথি মারা হবে, কারণ বিদেশ থেকে উন্নত মানের যন্ত্রকাটা মেশিন আনা হবে, আর সেই মেশিন একবার চলে এলে তারা কাজ হারাবে এবং তাদেরকে না খেয়ে মরতে হবে। যার কথার উত্তরে জাফর বলে সে কি আল্লাহর উপর বিশ্বাস রাখে না? তাহলে ভয় কেন পাচ্ছে? তারা যদি পরিশ্রম করে তাহলে আল্লাহর রহমতে কখনোই তাদেরকে না খেয়ে মরতে হবে না। এরপর আব্দুল তাকে তাদের পার্টির হয়ে লড়াই করতে বলে। জাফর বলে সে তার পিতৃ পরিচয়ের জন্যই কখনো লড়াই করতে পারেনি, তাহলে পার্টির হয়ে কিসের লড়াই করবে। পরের দৃশ্য, ব্রেকফাস্ট করার সময় আমরা দেব এবং তার বাবা বালরাজের কথা শুনে বুঝতে পারি তাদের মধ্যে মতের পার্থক্য রয়েছে।
দেবের মতে ভারতবর্ষ ভাগ করলে ভবিষ্যতে কেউই উন্নতি করতে পারবে না, কিন্তু বালরাজের মতে ব্রিটিশদের ছাড়া তারা দেশ চালাতে পারছে না, তাই তাদের দেশ ভাগ করে নেওয়াই উচিত। এই নিয়ে তাদের দুজনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। তারা এই নিয়ে কথা বলছিল, তখন তাদের বাড়ির মেইড সারোজ সেখানে আসে এবং সাত্যাকে জানায় রূপ খাবার খাওয়ার জন্য নিচে আসবে না জানিয়েছে। যে কথা শুনে সাত্যা রূপের ঘরে তার জন্য খাবার নিয়ে যেতে বলে। এদিকে রূপ তার ঘরের জানালার সামনে বসেছিল, যেখানে বসে থাকার সময় তার কানে সুন্দর রেওয়াজ করার শব্দ ভেসে আসে। সে সময় সারোজ তার জন্য খাবার নিয়ে আসলে সে সেই রেওয়াজের কথা জিজ্ঞেস করে তাকে। উত্তরে সারোজ বলে এই রেওয়াজ বাহার বেগমের বাড়ি থেকে আসছে। রূপ বাহার বেগমের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করলে সারোজ বলে তার বাড়ি হীরামান্ডিতে। সে জায়গায় সমাজের উঁচু জাতের মানুষ যায় না, আর যাওয়া তো দূরের কথা, তারা সে এলাকার নাম মুখে নিলেও তাদের সম্মানহানি হয়। এরপর আমাদের জাফর এবং আব্দুলকে দেখানো হয়। আব্দুল জাফরের বানানো তলোয়ারগুলো একজন হিন্দু লোকের কাছে বিক্রি করতে যায়, যার নাম ছিল মুন্সি। কিন্তু মুন্সি জাফরের তলোয়ার নিয়ে কথা না বলে তার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে এবং তাকে অবৈধ সন্তান বলে সম্বোধন করে। তাছাড়াও জাফর মুসলিম বলে তার ধারণা জাফর তার টাকা নিয়ে পালিয়ে যাবে, যা শুনে জাফর রেগে তার কলার ধরে বলে সে তার তলোয়ার বিক্রি করতে এসেছে, তার পিতৃ পরিচয় দিতে নয়। এ কথা বলে তারা অস্ত্র বিক্রি না করেই সেখান থেকে চলে যায়। জাফর বাইরে এলে তার সাথে বাহার বেগমের দেখা হয়। আমরা লক্ষ্য করি জাফর বাহার বেগমকে কোনো এক কারণে পছন্দ করত না, যা আমরা কিছুক্ষণ পরই জানতে পারব। এরপর আমাদের দেব এবং সাত্যাকে দেখানো হয়, যেখানে দেব সাত্যার অনেক খেয়াল রাখে। দেব সাত্যাকে এতটাই ভালোবাসে যে সে তার জায়গা আর কাউকেই দিতে পারবে না। কিছুক্ষণ পর সাত্যা রূপের সাথে দেখা করতে যায়। সে রূপকে সারা দিন ঘরে বসে না থেকে বাইরে বের হতে বলে, কারণ এটা তার স্বামীর বাড়ি আর এই পরিবারের কিছু দায়িত্বও আছে। যা শুনে রূপ বলে তার স্বামী তাকে প্রথম দিনই তার থেকে দূর করে দিয়েছে, তাহলে সে আর কিসের দায়িত্ব পালন করবে? তার দায়িত্ব তার বোনদের দেখাশোনা করা ছাড়া কিছুই না। যার এই সব কথা শুনে সাত্যা তাকে দেবের কাছাকাছি যাওয়ার জন্য দেবের খবরের কাগজের অফিসে কাজ করতে বলে। এতে করে তারা দুজন একজন আরেকজনকে চিনতে পারবে। তখন রূপ বলে সে সাত্যার কথা শুনবে, কিন্তু তাকে গান শিখতে দিতে হবে। সাত্যা বলে সে আজকের মধ্যেই তার জন্য একজন শিল্পী জোগাড় করবে। তখন রূপ বলে সে অন্য কোথাও না, হীরামান্ডির বাহার বেগমের কাছে গান শিখতে চায়। বাহার বেগমের কথা শুনে সাত্যা উত্তেজিত হয়ে বলে তাকে কখনো সেখানে যেতে দেয়া হবে না। রূপ বলে তাহলে সেও দেবের খবরের কাগজের অফিসে কাজ করবে না। তখন সাত্যা তাকে বলে সে যদি ঘরে বসে থাকতে চায় তাহলে থাকুক, কিন্তু হীরামান্ডিতে তাকে যেতে দেয়া হবে না, এটা তাদের বাড়ির নিয়মের বাইরে। সাত্যা চলে গেলে রূপের অনেক রাগ হয়। এদিকে সাত্যা তার শ্বশুরমশাই বালরাজকে রূপের হীরামান্ডি যাওয়ার আগ্রহের কথা জানায়, যা শুনে বালরাজ বলে তাদের বাড়ির নিয়মের বাইরে কোনো কাজ করা যাবে না। কিন্তু সাত্যা তাকে অনুরোধ করে বলে রূপ অনেক জেদি মেয়ে, সে যা একবার ঠিক করে তাই করে, আর তাকে দেবের কাছাকাছি যেতে তাকে হীরামান্ডি যেতে দিতেই হবে। সাত্যার অনুরোধে বালরাজ রূপকে হীরামান্ডিতে যেতে দিতে রাজি হয়ে যায়। এদিকে রূপ ছাদের উপর বসেছিল, তাকে দেখে মনে হয় সে যেন লাফ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সে সময় সারোজ এসে জানায় তাকে হীরামান্ডিতে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে, যা শুনে রূপ অনেক খুশি হয়। পরের দিন সকালবেলা রূপ দেবের খবরের কাগজের অফিসে যায়। অফিসের বাইরে সে আব্দুলকে দেশভাগ নিয়ে কথা বলতে শুনে। এরপর সে দেবের মিটিং চলাকালীন সেই রুমে যায়, যেখানে সবাই খবরের কাগজ বেশি বিক্রি করার জন্য নতুন কিছু আইডিয়া চাচ্ছিল। তখন রূপ তাদেরকে মহিলাদের জন্য প্রসাধনী দ্রব্যের খবর ছাপাতে বলে, যে খবরে মহিলারাও খবরের কাগজের প্রতি আকৃষ্ট হবে। উপস্থিত সবাই তার থেকে পরিচয় জানতে চাইলে সে নিজেকে দেবের স্ত্রী বলে পরিচয় দেয়। আর দেবও প্রথমবারের মতো রূপকে দেখে, কিন্তু রূপ তখনও দেবকে চিনতে পারে না, তাই সে দেবের খোঁজ করে। তাদের একে অপরকে না চেনার ব্যাপারটা দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। দেব কিছু না বলে তার অফিসে চলে যাওয়ার পর রূপ দেবকে চিনতে পারে। এরপর সে অফিসে টাইপরাইটারের কাজে লেগে পড়ে। পরের দৃশ্যে রূপ যায় হীরামান্ডিতে, যেখানে দাসেরার উৎসব হচ্ছিল। রূপ হীরামান্ডিতে যেতে যেতেই বাহার বেগমের সুমধুর কণ্ঠ শুনতে পায়। সে বাহার বেগমের বাড়িতে প্রবেশ করে এবং বাহার বেগমের সাথেই সুর মিলিয়ে গান গাইতে থাকে, যার গান শুনে বাহার বেগম মুগ্ধ হয়ে যায়। বাহার বেগম বলে তাকে সুর নিয়ে আর কিছুদিন পরিশ্রম করতে হবে।
সন্ধ্যা হয়ে যাওয়ায় সারোজ রূপকে বাড়ি ফিরে যেতে বলে, যার কথা শুনে বাহার বেগম রূপকে আগামীকাল আসতে বলে। সে রূপের গাওয়া গান শুনে ঠিক করবে সে তাকে গান শিখাবে কিনা। বাহার বেগমের বাড়ি থেকে বের হলে রূপের সাথে জাফরের দেখা হয়। জাফর রূপকে বলে তার কণ্ঠে কষ্টের থেকেও ভালোবাসা বেশি আছে। সে আরও বলে রূপ তার থেকে যত দূরে যেতে চাইবে সে আরও বেশি তার কাছে চলে আসবে। জাফরের কথাগুলো শুনে রূপ কিছুটা অবাক হয়ে বাড়ি ফিরে আসে। পরের দিন সে আবার হীরামান্ডিতে বাহার বেগমের কাছে গান গাইতে যায়। বাহার তার গান শুনে তাকে তার শিষ্য করে নেয়। রূপ এরপর বাহারের বাড়ি থেকে বের হয়ে এদিক সেদিক তাকিয়ে মনে মনে জাফরকে খুঁজতে থাকে। এদিকে জাফরও দূর থেকে রূপকে দেখছিল। প্রথম দেখাতেই জাফর রূপকে ভালোবেসে ফেলেছিল। এরপর রূপ বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে দেবের কাছে গিয়ে বলে সে হীরামান্ডি নিয়ে আর্টিকেল লিখতে চায়। দেব কি তার লেখা আর্টিকেল প্রকাশ করবে? উত্তরে দেব বলে তার আর্টিকেল যদি ছাপানোর যোগ্য হয় তাহলে সে নিশ্চয়ই তা প্রকাশ করবে। রূপ আরও বলে তাদের বিয়ে দেবকে বন্দি করে রেখেছে, তাই সে যখনই চাইবে মুক্ত হতে পারবে এই সম্পর্ক থেকে। যার কথা শুনে দেব বলে সে কখনোই রূপের সাথে তার সম্পর্ক ছিন্ন করার কথা ভাবেনি, আর তাদের সম্পর্ক নিয়ে তার কোনোই সমস্যা নেই। অর্থাৎ দেবের জীবনে রূপ থাকা না থাকা নিয়ে তার কোনোই মাথা ব্যথা নেই। পরের দিন রূপ হীরামান্ডি নিয়ে আর্টিকেল লেখার জন্য আব্দুলের সাথে দেখা করতে যায়। সে হীরামান্ডিতে গেলে একজন লোক তাকে জাফরের সাথে কথা বলতে বলে। রূপ জাফরের সাথে কথা বলতে গেলে জাফর তার সাথে দুষ্টুমি করতে থাকে, যার কথায় রূপ বিরক্তিবোধ করলে জাফর তাকে আব্দুলের কাছে পাঠিয়ে দেয়। রূপ আব্দুলকে জানায় সে হীরামান্ডি নিয়ে আর্টিকেল লিখতে চায়। তখন আব্দুল জানায় এখানকার লোকজন বেরোজগার, আর খুব শীঘ্রই বিদেশি মেশিন এসে তাদের পেটে লাথি দিবে। তাই এই সব কিছু থেকে বাঁচতে হলে তাদেরকে দুই জাতিতে বিভক্ত হতে হবে। সে আরও বলে রূপ কি লিখতে পারবে এই সকল সত্য? যা শুনে রূপ চুপ করে থাকে। আব্দুলের সাথে কথা বলে রূপ ফিরে যেতে লাগলে জাফর তার সাথে কথা বলতে আসে। জাফর বলে সে যখন অসহায় ছিল তার আপন বলে কেউ ছিল না, তখন এই হীরামান্ডি তাকে বাঁচিয়েছে, এই রাস্তা তাকে চলতে শিখিয়েছে, আর হীরামান্ডিকে তার থেকে ভালো আর কেউ চেনে না। তাই সে রূপকে তার সাথে হীরামান্ডি এবং এই শহর ঘুরে দেখার অফার করে, এবং সে রূপকে আর্টিকেল লিখতেও সাহায্য করবে বলে জানায়, যার কথায় রূপ রাজি হয়ে যায়। পরের দিন সে জাফরের সাথে ঘুরতে বের হয়। সে জাফরকে একটি খেলা খেলতে দেখে, যেখানে জাফরকে একটি ষাঁড়ের সাথে লড়াই করতে হবে, আর খেলার শর্ত অনুযায়ী জাফরকে ষাঁড়ের উপর 7 সেকেন্ড বসে থাকতে হবে। আর সে যদি এই 7 সেকেন্ড বসে থাকতে পারে তাহলে সে মোটা অঙ্কের টাকা পুরস্কার হিসেবে পাবে। এরপর খেলা শুরু হলে জাফর অনেক আঘাত পেয়েই শেষমেশ এই খেলাতে জিতে যায়। কিন্তু তাকে এত বিপজ্জনক খেলা খেলতে দেখে রূপ রেগে যায়। সারাদিন জাফরের সাথে ঘোরাঘুরির পর রূপ বাড়ি ফিরে আসে। দেব তাকে এত দেরিতে বাড়ি ফিরে আসতে দেখেও কিছুই বলে না। আর এরপর থেকেই রূপ জাফরের সাথে ঘোরাফেরা করতে থাকে এবং তার আর্টিকেল লিখতে থাকে। জাফরের সাথে থাকতে থাকতে রূপের মনে জাফরের জন্য ভালোবাসার জন্ম হয়। সে যখন বাহার বেগমের কাছে রেওয়াজ করতে যায়, তার রেওয়াজ শুনে বাহার বেগম বুঝে যায় রূপের মনে ভালোবাসার জন্ম হয়েছে। রূপ বাড়ি ফেরার সময় বাহার বেগম দেখে জাফর রূপকে নিতে এসেছে। পরের দিন রূপ তার আর্টিকেল লিখে দেবের টেবিলে রেখে আসে, যেটা দেখে দেব ছাপানোর যোগ্য নয় বলে ফিরিয়ে দেয়। সেদিন রাতের বেলা বালরাজ দেবের সাথে কথা বলতে যায় এবং অন্যদিকে বাহার বেগম জাফরের বাড়িতে যায়। জাফর এবং বাহার বেগমের কথা শুনে আমরা বুঝতে পারি জাফর বাহার বেগমেরই সন্তান এবং বালরাজ তার পিতা। বাহার জাফরকে বলে সে যেন রূপকে ছেড়ে দেয়, কারণ রূপ বিবাহিতা। জাফর বলে তাকে তাদের নিয়ে এত চিন্তা করতে হবে না, যে সন্তানকে সে ফেলে রেখে চলে গেছে তাকে নিয়ে ভাবার কিছুই নেই। বাহার বলে সে ভেবেছিল বালরাজ তার জন্য জাফরকে তার যোগ্য সম্মান দিতে ভয় পায়, তাই তাদের থেকে সে দূরে সরে যায়। কিন্তু তার ধারণা ভুল ছিল। বালরাজ তার সন্তান নয়, তার ভালোবাসা, অর্থাৎ বাহার বেগমকে তার যোগ্য সম্মান দেওয়ার থেকে পালিয়ে যায়। এদিকে বালরাজ দেবকে বলে যে ভুল সে অনেক বছর আগে করেছিল তা যেন রূপের সাথে না হয়। আসলে দেবের মায়ের সাথে বালরাজের বিয়ে জোর করে দেয়া হয়, তাই সে বাইরে ভালোবাসা খুঁজে এবং বাহার বেগমের সাথে তার ভালোবাসা হয়, যে ভালোবাসার জন্য তাদের একজন সন্তানের জন্ম হয়। কিন্তু সে দেব এবং তার মায়ের জন্য বাহারকে ছেড়ে দেয়। কিন্তু দেব বলে সে তার মায়ের কাছে ফিরে আসলেও তাকে কখনো ভালোবাসেনি,
আর এই কষ্ট নিয়েই তার মা সব সময় চুপ করে থাকত। আর রূপকে সে সম্মান করে, তাই রূপকে নিয়ে এত নিচু ভাবনা সে ভাবতেও পারে না। এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। আসলে দেবের মায়ের সাথে বালরাজের বিয়ে হলেও সে বাহার বেগমের সাথেই সম্পর্কে জড়িয়ে পড়ে। সম্পর্কের একটা সময় জাফরের জন্ম হলে বালরাজ তাদেরকে ছেড়ে তার বিয়ে করা স্ত্রী এবং দেবকে নিয়ে থাকার সিদ্ধান্ত নেয়, যে জন্য সে জাফর এবং বাহার বেগমকে ছেড়ে চলে যায়। আর এই জন্যই জাফর তার পিতৃপরিচয় ছাড়াই বড় হয়েছে এবং সমাজের নানা কটু কথাও শুনেছে। তাই সে বালরাজের পুত্রবধূকে দিয়ে তার পরিবার ভেঙে ফেলবে, যেমনটা সে তাদের সাথে করেছিল। এভাবেই সে বালরাজের থেকে প্রতিশোধ নিবে। বাহার তাকে বলে এই প্রতিশোধের আগুনে সে নিজেও জ্বলে যাবে, কিন্তু জাফর বলে তার আর কিছুই হারানোর নেই, তাই সে কিছুতেই পিছু সরবে না। পরের দৃশ্যে আমাদের বর্তমানের দৃশ্য দেখানো হয়, যেখানে রূপ সেই জার্নালিস্টকে বলে জাফরকে হীরামান্ডির সবাই চিনলেও সে কোথা থেকে এসেছে বা কি তার পরিচয় তা কেউই জানত না। জার্নালিস্ট তাকে জিজ্ঞেস করে তার কি আবার কখনো হীরামান্ডিতে ফিরে যাওয়ার ইচ্ছা করেনি, যার উত্তরে রূপ বলে যাওয়ার মতো তার কাছে কোনো কারণ নেই। এরপর আমাদের আবার অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে আব্দুল হীরামান্ডিতে থাকা মুসলিম কামারদের উদ্দেশ্যে বলে খুব শীঘ্রই বিদেশ থেকে মেশিন চলে আসবে আর তারা বেকার হয়ে যাবে। তারা কামারের কাজ করে খাবার খায় আর এখন তাদের থেকে এই অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। আর আজ যা তাদের সাথে হচ্ছে আগামীতে তা অন্য পেশার মানুষদের সাথেও হতে পারে, তাই তাদেরকে এর বিপক্ষে আন্দোলন করতে হবে। সভা শেষে জাফর আব্দুলকে বলে বালরাজের মতো লোকেরা ধর্মকে কাজে লাগিয়ে ব্যবসা করে, তাই তাদের বিপক্ষে তাদেরকে সর্বশক্তি দিয়ে লড়তে হবে। এরপর রূপ এবং জাফর কথা বলে। রূপ তাকে বলে তারা যদি কোনো কিছু আগুন দিয়ে ধ্বংস করার চিন্তা করে তাহলে তারাও সেই আগুনে ধ্বংস হয়ে যায়। এই কথা বলে সে জাফরকে তার খারাপ দিক নিয়ে পড়ে থাকতে মানা করে। এরপর রূপ বাহার বেগমের কাছে চলে যায়। সে বাহারকে বলে সে ঠিকই বলেছিল, তার মন আর আগের মতো নেই, আর এই সব কিছু জাফরের জন্যই হয়েছে। অর্থাৎ সে জাফরের প্রতি তার ভালোবাসা অনুধাবন করতে পারছিল। কিন্তু বাহার বেগম বলে সে বিবাহিত আর তার স্বামী অনেক ভালো মানুষ, আর একজন বিবাহিত মানুষ হয়ে সে আর একজনকে ভালোবেসে তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়লে অনেক বড় পাপ হবে, যা তার করা উচিত না। রূপ বলে দেব ভালো মনের মানুষ, কিন্তু এই দিয়ে কি সে সারা জীবন কাটিয়ে দিতে পারবে? যে সম্পর্কের মধ্যে ভালোবাসা নেই সেটা কি করে একটা সম্পর্ক হতে পারে? এরপর আব্দুলকে দেখানো হয় যে দেবের অফিসে গিয়ে বিদেশ থেকে মেশিন না আনার কারণ লিখে খবর ছাপাতে বলে, কারণ এর ফলে তারা সবাই বেরোজগার হয়ে যাবে। তাছাড়াও তারা কারো গোলামি করতে চায় না। উত্তরে দেব বলে সে ভেবে তাদেরকে জানাবে, আর বিদেশ থেকে যদি মেশিন আসে তাহলে তাদের সবারই ভালো হবে, দেশ উন্নত হবে আর তারাও সেই ফ্যাক্টরিতে কাজ করতে পারবে। যা শুনে আব্দুল বলে এত বছর ইংরেজদের গোলামি করে এখন তাদের হিন্দুদেরও গোলামি করতে হবে, কিন্তু তারা আর এই গোলামির কাজ করবে না। তাছাড়া মুসলিম লীগও নির্বাচনে বিজয়ী হয়েছে, তাই খুব শীঘ্রই তারা নিজেদের জাতিকে আলাদা করবেই। এই কথা বলে চলে যাওয়ার সময় আব্দুল রূপকে সেখানে দেখতে পায়। তখন সে তার একজন লোক থেকে জানতে পারে রূপ দেবের দ্বিতীয় পক্ষের স্ত্রী। পরের দিন রূপ জাফরের কাছে মুশিকে নিয়ে যায়, তার সাথে তলোয়ার তৈরির কন্ট্রাক্ট নিয়ে। তখন জাফর বলে মুশি রূপের কথা মেনে তার সাথে কন্ট্রাক্ট করতে এসেছে, কারণ রূপ হিন্দু আর সে কারো দান গ্রহণ করবে না। যার কথা শুনে রূপ বলে সে তাকে দান করছে না, সাহায্য করছে। জাফর সবসময় অন্ধকার দিকটাই ভাবে, আলোর দিক নয়। রূপ আরও বলে সে মুশিকে এটাই বুঝিয়েছে হীরামান্ডি জাফরের বাড়ি, তাই তাকে নিশ্চিন্তে এই কাজ দেয়া যাবে। এ কথা বলে সে চলে যায় আর জাফর মুশির দেয়া কন্ট্রাক্টটি নিয়ে নেয়। পরের দৃশ্যে সত্যা দেব এবং রূপকে বই নিয়ে কথা বলতে দেখে খুশি তো হয়, তবুও তার মনে দেবকে ছেড়ে চলে যাওয়ার জন্য কষ্ট হয়। এরই মধ্যে রূপ জাফরের সাথে একদিন দেখা করতে গেলেও জাফর তাকে ইগনোর করে। এদিকে দেব স্টিল ফ্যাক্টরি নিয়ে তাদের কাগজে খবর ছাপায়, যা নিয়ে বালরাজ এবং তার মধ্যে মতবিরোধ দেখা দেয়। সত্যার শারীরিক অবস্থাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। দেব সত্যাকে নিয়ে অনেক চিন্তায় ছিল। এর কিছুদিন পর রূপ জাফরের বাড়ি গেলে সে জাফরকে একটি মেয়ের সাথে ঘোরাফেরা করতে দেখে এবং এতে তার হৃদয়ে রক্তক্ষরণ হয়। তখন জাফরের প্রেমিকা লাজ্জ এসে তাকে বলে সে যত জাফরের থেকে দূরে থাকবে ততই সে ভালো থাকবে। যে কথা শোনার পর রূপ চলে যায়।
এবং জাফর উপর থেকে দাঁড়িয়ে থেকে তাকে চলে যেতে দেখে। এদিকে দেশের অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছিল। মুসলিমরা তাদের অধিকারের জন্য আন্দোলন শুরু করে, যে জন্য সেখানকার হিন্দুদেরও সেখানে থাকা বিপজ্জনক হয়ে ওঠে। তাই বালরাজ দেবকে বলে তাদের খুব শীঘ্রই এই জায়গা থেকে নিরাপদ স্থানে চলে যেতে হবে। কিন্তু দেব বলে সাত্যার শারীরিক অবস্থা ভালো না, আর এই অবস্থায় তার পক্ষে ভ্রমণ করা সম্ভব নয়, তাই সে এখন কোথাও যাবে না। কিছুক্ষণ পর রূপ জাফরের সাথে দেখা করতে যায়। সে জাফরকে জিজ্ঞেস করে সে তাকে ইগনোর কেন করছে। উত্তরে জাফর বলে সে তাকে হীরামান্ডির রাস্তা দেখাতে দেখাতে তার নিজের রাস্তাই ভুলে গেছে। তখন রূপ বলে সে হাসনাবাদ ছেড়ে চলে যাবে। সে প্রথমে এই শহরে আসতেই চায়নি, আর এখন সে এই শহর ছেড়ে যেতে চায় না। যা শুনে জাফর বলে রূপের স্বামী তাকে যেখানে নিয়ে যাবে তার সেখানেই যাওয়া উচিত, আর রূপ সেখানেই সুখে থাকবে। উত্তরে রূপ বলে সে তার স্বামীকে ভালোবাসে না, আর তার স্বামীও তাকে কখনোই ভালোবাসেনি। রূপ বলে জাফর তার মনের কথা গোপন করে অন্যায় করেছে। যার কথার উত্তরে জাফর বলে সে তার কাছাকাছি এসেছে তার উদ্দেশ্য হাসিলের জন্য, যে উদ্দেশ্যের কথা রূপ জানে না, আর তার কাছে আসা ভালোবাসা নয়। তখন রূপ বলে ভালোবাসা থেকে দূরে সরে যাওয়ার জন্য হাজারটা কারণ দেখাতে হয়, কিন্তু ভালোবাসতে হলে শুধু হৃদয়ের প্রয়োজন, আর তার হৃদয় ভালোবাসার কারণ খুঁজে পেয়ে গেছে। এ কথা বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে সত্যা দেবকে বলে তাদের এই শহর ছেড়ে চলে যাওয়া উচিত। উত্তরে দেব বলে সে তাকে ছেড়ে কোথাও যাবে না। তখন সত্যা তাকে বলে সে তো তাকে ছেড়ে চলেই যাবে। সে আরও বলে সে অনেক ভাগ্যবতী, কারণ তার মৃত্যুর সময়ও তার পাশে তার ভালোবাসার মানুষ থাকবে, তাই সে শান্তিতেই মরতে পারবে। দেব তাকে বলে সে শান্তিতে মরলেও সে তার শান্তি নিয়ে চলে যাবে। তখন সত্যা তাকে সান্ত্বনা দিয়ে বলে সে চায় রূপ তার সাথে ভালো থাকুক। যতটুকু সম্মান ভালোবাসা দেব তাকে দিয়েছে সে যেন রূপকেও তা দেয়। তাছাড়াও দেব যেন তার বাবাকেও ক্ষমা করে দেয়। এ কথা বলার কদিন পরই সত্যা মারা যায়। বর্তমানে রূপ জার্নালিস্টকে বলে সত্যা মারা যাওয়ার পরও এর রেশ তাদের মাঝে অনেক দিন ধরে রয়ে গিয়েছিল। জার্নালিস্ট তাকে জিজ্ঞেস করে সত্যার মৃত্যুর পর তারা কি হাসনাবাদ ছেড়ে চলে গিয়েছিল। রূপ তখন বলে তারা হাসনাবাদ ছেড়ে যায়নি, কিন্তু চলে গেলেই হয়তো ভালো হতো। এরপর আমাদের আবার অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে দেবের কাছে তার অফিসের দুজন লোক আহমেদ এবং ধর্মপাল আসে। তারা দেবকে বিদেশ থেকে আসা মেশিন নিয়ে আর্টিকেল ছাপাতে বারণ করলেও দেব তাদের কথার কোনো উত্তর দেয় না, যে জন্য তারা দুজন ফিরে যাওয়ার সময় রূপকে বলে আব্দুল এবং তার লোকেরা আগে থেকে অনেক শক্তিশালী হয়ে গেছে, আর তারা যদি এই আর্টিকেল ছাপায় তাহলে আব্দুলের লোকেরা এবং হীরামান্ডির কামারেরা তাদের উপর হামলা করবে। যাদের কথা শুনে রূপ দেবের সাথে কথা বলতে গেলেও দেব তাকে ইগনোর করে চলে যায়। রাতের বেলা সত্যার চলে যাওয়ার দুঃখে দেব নদীর ধারে বসে ড্রিঙ্ক করতে থাকে। তখন জাফর এসে তার সাথে কথা বলে। তারা একে অপরের দুঃখ ভাগাভাগি করে নেয়। দেব বলে সে একজনকেই ভালোবাসে, তার জায়গা অন্য কাউকে সে দিতে পারবে না। যার কথা শুনে জাফর বলে সেও একজনকে ভালোবাসে, কিন্তু মেয়েটি বিবাহিতা। তখন দেব জাফরকে উৎসাহ দিয়ে বলে তার আরও একবার সেই মেয়েটির সাথে কথা বলা উচিত। তাদের দুজনের মধ্যে ভালোবাসা নিয়ে অনেক কথা হয়। এরপর জাফর দেবকে তাদের ঈদ উপলক্ষে হওয়া অনুষ্ঠানে নিয়ে যায়, যেখানে তারা অনেক আনন্দ করতে থাকে। এদিকে বালরাজ রূপকে বলে সে এই সংসার ধ্বংস হতে দেবে না। সত্যা খুব ভালো করেই সংসার সামলেছে, আর রূপকেও তার কিছু দায়িত্ব পালন করতে হবে। তখন রূপ বলে সে কখনো সত্যার জায়গা নিতে পারবে না, আর তাদের মধ্যে তেমন কোনো সম্পর্কও নেই যে সম্পর্ক একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে থাকে। তখন বালরাজ বলে তারা আগামী সপ্তাহের মধ্যেই হাসনাবাদ ছেড়ে চলে যাবে। যার কথা শুনে রূপ বলে সে এই শহরকে ভালোবাসে, তাই সে কোথাও যাবে না। যার কথা শুনে বালরাজ রেগে সেখান থেকে চলে যায়। এরপর রূপ দেবকে খুঁজতে হীরামান্ডিতে যায়, যেখানে সে দেব এবং জাফরকে একসাথে দেখে। সত্যা মারা যাওয়ার পর প্রথমবারের মতো দেবকে হাসতে দেখে রূপ, আর এটা দেখে সেও মনে মনে খুশি হয়। এরপর সে দেবকে নিয়ে বাড়ি ফিরতে থাকে। যাদেরকে একসাথে যেতে দেখে জাফরের খারাপ লাগে। যাত্রাপথে দেব রূপকে বলে সে যদি চায় তাহলে এই সম্পর্ক থেকে বের হতে পারবে, দেব তাকে আটকাবে না। এদিকে সারোজ বালরাজকে জাফর এবং রূপের মেলামেশার কথা বলে দেয়। সারোজ আরও বলে বাহার বেগমের কাছে যাওয়ার পরপরই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। যা শোনার পর বালরাজ বাহার বেগমের বাড়ি যায়। সে বাহারকে বলে
সে খুব শীঘ্রই এই শহর ছেড়ে চলে যাবে। তখন বাহার বলে সে তো অনেক বছর আগেই বিদায় নিয়েছে, এখন আর কিসের বিদায় নিতে এসেছে। বালরাজ তাকে বলে সে প্রতিশোধ নেওয়ার জন্য তার ছেলে অর্থাৎ জাফরকে রূপের পিছনে লাগিয়ে দিয়েছে। রূপ তার পুত্রবধূ, তাই জাফর যেন তাদের পরিবারের সম্মান নষ্ট না করে। যার কথা শুনে বাহার বেগম বলে বালরাজ একটুও পাল্টায়নি, সে আগে তাদেরকে ছেড়ে গিয়েছে আর এখন নিজ স্বার্থে এখানে আবার এসেছে। বালরাজ বলে সে আগেই বলেছিল তাদের সম্পর্ক সঠিক ছিল না। যার কথায় বাহার বলে যদি তাদের সম্পর্ক সঠিক নাই হয় তাহলে বালরাজ কেন বারবার তার কাছে আসতো। আর এভাবেই একদিন সমাজের ভয়ে সে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তারা দুজন কথা বলার সময় সেখানে জাফর এসে উপস্থিত হয়। বালরাজকে দেখে জাফর তাকে অপমানসুলভ কথা বলতে থাকে। জাফর আরও বলে বাহার বেগমকে তো সে ছুঁড়ে ফেলে দিয়েছে, কিন্তু বালরাজ কখনোই তাকে তার সন্তান বলে স্বীকার করেনি। আর আজ সে বালরাজই জাফরের কাছে তার পরিবারের সম্মান ভিক্ষা চাইতে এসেছে। বালরাজ তাকে তার পরিবার থেকে দূরে থাকতে বলে। তখন জাফর তাকে বলে তাহলে বালরাজ তার পুত্রবধূকে কেন বলছে না তাকে ভালো না বাসতে। যা শুনে বালরাজ জাফরকে থাপ্পড় মারে। বালরাজ জাফরকে তার পরিবারকে ছেড়ে দিতে বলে, যার কথার উত্তরে সে বলে ছেড়ে দেওয়ার অভ্যাস তো বালরাজের আছে। বালরাজ তার পাপের শাস্তি দেবকে দিতে মানা করে। তখন জাফর বলে আজ সে দেবের সাথে দেখা করেছে। দেবের জীবনে সবকিছু থাকলেও সুখ নেই। সে আরও বলে বালরাজ দেবকে দুনিয়া থেকে বাঁচানোর সংগ্রাম করতে গিয়ে তাকে ভালোবাসা দিতেই ভুলে গেছে। সে বলে বালরাজ মানুক আর না মানুক জাফর তারই অংশ, আর বালরাজ তাকে পুত্র মর্যাদা দিক আর না দিক রূপকে যেন সে তার কাছে দিয়ে দেয়। যার কথা শুনে বালরাজ বলে রূপ দেবের বিবাহিত স্ত্রী, জাফরের কোনো অধিকার নেই তাদের স্বামী স্ত্রীর মধ্যে আসার। এরপরও যদি সে কিছু করে তাহলে এর ফল ভালো হবে না। তখন জাফর বলে বালরাজেরও কোনো অধিকার নেই তার এবং রূপের ভালোবাসা আটকানোর। এরপর জাফর যখন বাড়ি ফিরছিল সে সময় কিছু মুখোশ পরা লোক তার উপর আক্রমণ করে, যাদের সাথে লড়াই করতে গিয়ে জাফর আহত হয়। দূর থেকে আব্দুল জাফরকে লড়াই করতে দেখেও তাকে সাহায্য না করে ঘরে চলে যায়। এদিকে লড়াই শেষে জাফর বাড়ি ফিরে তার ক্ষতস্থানে ওষুধ লাগাতে থাকে। তখন আব্দুল এসে তাকে জিজ্ঞেস করে তার এই হাল কিভাবে হয়েছে। নিশ্চয়ই বালরাজ তার ক্ষতি করতে চাইছে, আর এই সব কিছুই রূপের জন্য হচ্ছে। তাই সে জাফরের হয়ে রূপের উপর প্রতিশোধ নিবে। কিন্তু জাফর বলে আব্দুল যদি রূপের কোনো ক্ষতি করে তাহলে তাদের দুজনের সম্পর্ক তো ছিন্ন হবেই, এর সাথে সাথে সে আব্দুলকেও ছাড়বে না। এদিকে বাহার বেগম রূপের সাথে দেখা করতে যায়। সে রূপকে বলে সে পণ করেছিল সে কখনো এই বাড়িতে পা রাখবে না, কিন্তু আজ রূপের জন্যই সে তার কথা ভেঙেছে। বাহার তাকে বলে জাফর তার এবং বালরাজের সন্তান। বালরাজ কখনোই তাদেরকে তাদের প্রাপ্য মর্যাদা দেয়নি, আর ছোট থেকেই জাফর বালরাজের উপর প্রতিশোধ নিতে চায়। সে চাইতো বালরাজ যেন তার সম্মান হারিয়ে ফেলে, আর জাফরকে প্রতিশোধ নেওয়ার সুযোগ রূপই করে দিয়েছে। যার কথা শুনে রূপ বলে জাফর তাকে ভালোবাসে, সে জাফরের চোখে তার জন্য ভালোবাসা দেখেছে। যার কথা শুনে বাহার বলে জাফরের ভালোবাসা মিথ্যা। সে মেয়েদের সাথে রাত কাটাতে তো পারে কিন্তু তাদেরকে সম্মান দিতে পারে না। তাই বাহার রূপকে জাফর এবং তার প্রতিশোধ থেকে দূরে থাকতে বলে সেখান থেকে চলে যায়। বাহারের কথাগুলো শুনে রূপের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে যাকে ভালোবেসেছিল সেও তাকে ধোঁকা দিয়েছে। আসলে বাহার বেগম রূপকে এই কথা বলে তাকে এবং জাফরকে আলাদা করতে চেয়েছিল, কারণ সে জানতো রূপ এবং জাফরের সম্পর্কের জন্য বালরাজ জাফরের ক্ষতি করে দিবে। তাছাড়াও সে যে সম্পর্কে জড়িয়ে তার জীবন নষ্ট করে দিয়েছে সে চায় না জাফরের সাথেও এমনটাই হোক। এদিকে বালরাজ হাসনাবাদ ছেড়ে চলে যাওয়ার আগে দেবকে বলে যে ঈদের দিন তার সাথে যার দেখা হয়েছিল সে তার ভাই, যাকে সে কখনোই সমাজের ভয়ে যোগ্য সম্মান দিতে পারেনি, এবং দেবকেও তার কথা জানায়নি। বালরাজ দেবের কাছে ক্ষমা চায় এবং রূপকে তার স্ত্রীর মর্যাদা দিতে বলে। জাফরের কথা শুনে দেবের জাফরের বলা কথাগুলো মনে পড়ে, যেখানে জাফর বলেছিল সে একটি মেয়েকে ভালোবাসে কিন্তু মেয়েটি বিবাহিত। এই থেকে সে বুঝে যায় জাফর রূপের কথাই বলেছিল। সে রূপের সাথে এই ব্যাপারে কথা বলতে যেতে চাইলেও তার সাহস হয় না, কারণ সে তো কখনোই রূপকে ভালোবাসা দেয়নি। তাই সে কোন মুখ নিয়ে তার সামনে গিয়ে দাঁড়াবে। সে চুপচাপ তার ঘরে গিয়ে বসে থাকে। তখন রূপ এসে বলে দেব তাকে জিজ্ঞেস করেছিল সে কি এই সম্পর্ক ভেঙে ফেলতে চায় কিনা, যার উত্তর হলো না, সে তার স্ত্রী হয়েই থাকতে চায়।
যে কথা শোনার পর দেবও রূপকে স্ত্রী হিসেবে মেনে নেয়। এদিকে লাজ্জো জাফরকে গিয়ে বলে দেয় যে বাহার বেগম রূপকে তার প্রতিশোধের কথা বলে দিয়েছে। যা শুনে জাফর দৌড়ে রূপের বাড়ির সামনে গিয়ে রূপকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে, যে তার থেকে ধোঁকা খেয়ে ভেঙে পড়েছিল। জাফর তাকে বলতে চেয়েছিল সে প্রথমেই তাকে প্রতিশোধের জন্য ব্যবহার করতে চাইলেও এখন সে তাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে তাকে বলতে পারে না। তাই সে বাহার বেগমের কাছে গিয়ে তার গলা চেপে ধরে, কারণ বাহার বেগমের জন্যই তার ভালোবাসাকে সে হারিয়ে ফেলেছে। কিন্তু বাহার বেগম তার মা, সে তাকে কিছুতেই আঘাত করতে পারে না, যে জন্য সে বাহার বেগমকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কারণ সে তার জীবনকে অতি তুচ্ছ ভাবত। রূপকে দেখার পর থেকে সে নতুন করে বাঁচতে চেয়েছে, কিন্তু আজ সে রূপকেও তার জীবন থেকে হারিয়ে ফেলেছে। পরের দিন সকালবেলা আব্দুল খবরের কাগজে দেখে সেখানে লেখা আছে বিদেশ থেকে মেশিন আসলে ভারতবর্ষ অনেক উন্নত হবে। যে আর্টিকেল দেখে আব্দুল রেগে যায়। এদিকে বাহার বেগমের মহল থেকে বের হয়ে জাফর দেখে পুরো শহরে কোলাহল লেগে গেছে, যে যেখানে পারছে লুকিয়ে পড়ছে এবং আব্দুলের লোকেরা অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। এদিকে রূপ দেবকে বলে তারা যেহেতু তাদের সম্পর্ক ঠিক করতে চাইছে আর দেব তাকে সবসময় সত্যি কথাই বলছে, তাই রূপও তাকে সত্যি বলতে চায়। রূপ বলে সে হীরামান্ডির একজনকে ভালোবাসে। দেব আর তার সম্পর্কের মধ্যে সম্মান তো থাকবে, কিন্তু ভালোবাসা নয়, যে কথাটা দেব তাকে বিয়ের প্রথম দিনই বলেছিল, কারণ দেব তখন সত্যাকে ভালোবাসত আর এখন রূপ জাফরকে ভালোবাসে। জাফর আব্দুলের সাথে দেখা করতে গেলে আব্দুল বলে দেব তাদের বিরুদ্ধে কাজ করেছে, তাই তাকেও তাদের বিরুদ্ধে অধিকারের লড়াই করতে হচ্ছে, আর এখন যে তাদের পাশে থাকবে না সেই তাদের শত্রু। এদিকে রূপ যখন বাড়িতে একা ছিল তখন জাফর তার কাছে আসে। জাফর বলে সে প্রথমে প্রতিশোধের জন্য তার সাথে মিশলেও ধীরে ধীরে সে সত্যিই তাকে ভালোবেসে ফেলেছে। এ কথা শুনে রূপ তাকে জড়িয়ে ধরে। রূপের কান সেই কথাটাই শুনতে চাইছিল যা জাফরের হৃদয়ে আছে, কিন্তু জাফর তার ভালোবাসার বহিঃপ্রকাশ করে না। এরই মধ্যে আব্দুলের অরাজকতা সৃষ্টি করা লোকেরা রূপদের বাড়িতে হামলা করে দেয়, যে হামলায় সারোজ মারা যায়। জাফর রূপকে সেই বাড়ি থেকে বাঁচিয়ে নিয়ে যায়। অন্যদিকে দেবের অফিসেও আততায়ীর হামলা হয়। দেব, আহমেদ এবং ধর্মপাল পিছনের দরজা দিয়ে বের হলেও তারা আব্দুলের লোকেদের সামনে পড়ে যায়। তাদের উপর কয়েকজন আক্রমণ করলে দেব আহত হয়ে পড়ে আর তারা আব্দুল এবং আহমেদকে হত্যা করে। এরপর তারা যখন দেবের উপর হামলা করতে যায় তখন জাফর এবং রূপ এসে দেবকে বাঁচিয়ে নেয়, যা দেখে আব্দুল তার লোকেদের রূপ এবং দেবের সাথে জাফরকেও হত্যা করতে বলে, কারণ জাফর তাদের বিরুদ্ধে কাজ করেছে। এদিকে জাফর তার মা বাহার বেগমকে উদ্ধার করতে যায়। যেখানকার সবাই পালিয়ে গেলেও বাহার বেগম জাফরের সাথে যেতে চায় না। সে বলে তার জন্ম এই হীরামান্ডিতে, তাই সে এই হীরামান্ডি ছেড়ে কোথাও যাবে না। সে যদি এখান থেকে চলে যায় তাহলে তা তার মৃত্যুর সমান, তাই সে এখানেই থেকে যাবে আর মৃত্যুকে হাসি মুখে গ্রহণ করে নিবে। যে জন্য জাফরকে তার মাকে রেখেই চলে যেতে হয়। এরপর তারা পালিয়ে রেল স্টেশনে চলে আসে, যেখানে তাদের পিছু করতে করতে আব্দুলরাও সেখানে চলে আসে। কয়েকজন লোক তাদেরকে আক্রমণ করলেও তারা তাদেরকে রুখে দেয়। এরপর জাফর এদেরকে সামলে নিবে বলে দেব এবং রূপকে ট্রেনে উঠতে বলে। দেব বলে জাফর যদি এখানে থেকে যায় তাহলে তারা তাকে মেরে ফেলবে, যার কথার উত্তরে জাফর বলে এরা তারই লোক, তাই তারা তার কোনো ক্ষতি করবে না। এই বলে জাফর দেব এবং রূপকে ট্রেনে তুলে দিলেও সে ট্রেনে উঠে না। জাফরকে ট্রেনে দেখতে না পেয়ে রূপ ট্রেনের দরজার সামনে আসে। এদিকে জাফর আব্দুলকে দয়া করে রূপ এবং দেবকে ছেড়ে দিতে বলে, কিন্তু আব্দুল তার কোনো কথাই শুনে না এবং তার লোকেরা জাফরের উপর আক্রমণ করে। এদিকে রূপ জাফরকে ডাকতে থাকে তাদের সাথে যাওয়ার জন্য, যা শুনে জাফর দৌড়ে তার দিকেই আসতে থাকে। অন্যদিকে ট্রেনের ভিতর দেবের উপর কয়েকজন লোক আক্রমণ করলে দেব তাদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু জাফর যখন রূপের হাত ধরে ট্রেনে উঠতে যাবে তখনই আব্দুল এসে জাফরকে ছুরিকাঘাত করে, যা দেখে রূপ ট্রেন থেকে পড়ে যেতে লাগলে দেব তার হাত ধরে তাকে বাঁচায়, কিন্তু জাফরের মৃত্যু দেখে রূপ কান্নায় ভেঙে পড়ে। পরের দিন তারা ট্রেনে করে অমৃতসর এসে পৌঁছায়, যেখানে সে এবং দেব নতুন করে জীবন শুরু করে। যখন দুইজন ভাঙা হৃদয়ের মানুষ একসাথে থাকে তখন হয়তো তারা একে অপরের পরিপূরক হয়ে ওঠে, যেমনটা দেব এবং রূপের ক্ষেত্রেও হয়েছে। তার মনে দেব যেমন জাফরের জায়গা নিতে পারবে না, ঠিক তেমনি সেও দেবের মনে সত্যার মতো জায়গা নিতে পারবে না। তারা তাদের ভালোবাসার মানুষের স্মৃতিতেই বেঁচে থাকতে চায়।
আর তাদের এই গল্প নিয়েই জার্নালিস্ট একটি আর্টিকেল লিখে, যার নাম দেওয়া হয় পেইন্ট ইট রেড। গল্পের শেষ দৃশ্যে রূপ আমাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন করে, যেটা হলো, আমরা তার ভালোবাসাকে কি ভালোবাসার চোখে দেখেছি নাকি কলঙ্কের? আর এই কথার মাধ্যমেই গল্পটি শেষ হয়ে যায়।